Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। লন্ডনে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ও তারেক রহমানের সঙ্গে বৈঠক। লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে মনে করেন বিএনপি নেতারা। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান। লন্ডন বৈঠককে ইতিবাচক বলছে রাজনৈতিক দল ও জোটগুলো। জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ সংকটে পড়বে বলে এনসিপির দাবি। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসরে ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা। সঙ্গীতের এই মহাযজ্ঞ এগিয়ে নেয়ার আহ্বান। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। এবং চাঁদপুরে 3 একর জায়গায় 57 জাতের বিদেশি আমের সফল চাষ। নদী কেন্দ্রিক এলাকায় নতুন এক সম্ভাবনা সৃষ্টি। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে সুন্দরবন থেকে হরিণ শিকারের 135টি ফাঁদ জব্দের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। লন্ডনে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে 10:45টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি। প্রধান উপদেষ্টা শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে গত 10 জুন যুক্তরাজ্যে যান। সফরকালে 12 জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেন এবং কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন। সফরের শেষ দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বিএনপি নেতারা বলছেন লন্ডন বৈঠকের পর মানুষ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তবে এজন্য ইসিতে সরকারের নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা বলছেন অন্তর্বর্তী সরকারের অধীনেই আমরা নির্বাচন চাই, তবে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। রাহুল রায় জানাচ্ছেন। শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হল বহুল আলোচিত আর স্বস্তির বৈঠক। খুব ভালো লাগছে। আমার শরীর ভালো আছে। আপনার শরীর ভালো আছে? চলছি, টেকনিক্যালি চলছে। আমি বুঝতে পারছি। ঠিক আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময় নির্ধারিত হওয়ার পরই গুলশান কার্যালয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বিএনপি নেতারা স্বস্তির কথা বলার পাশাপাশি কয়েকটা দিন অপেক্ষার কথাও বলেছেন। Politics is art of compromise.
আমরা ডিসেম্বর থেকে সরে গিয়ে জাতির স্বার্থে প্রধান উপদেষ্টাকে আমরা প্রস্তাব করেছি যে রমজানের আগে আপনি তারিখ নির্ধারণ করতে পারেন জাতীয় স্বার্থে। জাতির অভিভাবক হিসেবে তিনিও কম্প্রোমাইজ করেছেন এবং সেই হিসাবে ফেব্রুয়ারির রোজার আগের সপ্তাহে তারিখ দেওয়া যেতে পারে বলে উনি আশ্বস্ত করেছেন। তবে এটা বাস্তবায়ন হবে যদি নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ইনস্ট্রাকশনটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যায় এবং নির্বাচন কমিশন তার সাংবিধানিক এখতিয়ার হিসাবে দিন তারিখ নির্ধারণ করবে, তফসিল নির্ধারণ করবে, অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করবে। সেই জন্য আমাদের আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন একটা উৎসবমুখর হওয়া, এটা একটা উপযুক্ত সময় এবং সবার মধ্যে সেই স্পিরিট তৈরি হচ্ছে। সেই স্পিরিট নিয়ে আমরা মাঠে থাকব, সেই স্পিরিট নিয়ে আমরা নির্বাচনে নেমে পড়ব। লন্ডন বৈঠক নিয়ে 2-1টি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেছেন বিএনপি নেতারা। যাদের এখনো নিবন্ধন নেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে, তারা একটা মন্তব্য করেছে বলে সেটা তাদের রাজনৈতিক অধিকার, তারা মন্তব্য করতেই পারে। কিন্তু আমি বলবো তাদেরকে রাজনীতির মাঠে আরও বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য। কারণ আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। 2-4 জনের কথাবার্তার মধ্যে কিছু কৌশলী কথাবার্তা দেখেছি, তাদের প্রতিক্রিয়া দেখেছি। আমার বিশ্বাস যে এই মুহূর্তে জাতির বৃহত্তর স্বার্থে, দেশের প্রয়োজনে অনেক কিছুই এগুলা সমাধান হয়ে যাবে। এই অন্তর্বর্তী সরকারের অধীনেই বিএনপি নির্বাচন চায় বলেও জানিয়েছেন তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন করতে চাই এবং আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে বিএনপি ও সরকারের যৌথ বিবৃতি দেয়াকে রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এনসিপি বলেছে জুলাই সনদ বিচার ও সংস্কার সম্পন্ন না করে নির্বাচন হলে দেশ আবারও গভীর সংকটে পড়বে। তবে বৈঠকটি রাজনৈতিক সংকট নিরসনের স্বস্তিদায়ক বলেছে ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। আক্তার হোসেন জানাচ্ছেন। বিচার, সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনের বৈঠকটি ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কোন পথে হাঁটবে বাংলাদেশের রাজনীতি, এ নিয়ে সবার দৃষ্টি ছিল ওই বৈঠকের দিকে। সংস্কার, জুলাই সনদ ও জাতীয় নির্বাচন আয়োজনে শীর্ষ 2 নেতার ঐক্যমত্যকে স্বাগত জানিয়েছে গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোট। আমি মনে করি এটা একটা খুবই positive symbol or indication for the transformation into democracy. ভালো ইলেকশন যদি হয় সেটা তো একটা বড় সংস্কারই হলো। আমরা সংস্কার বা যাই চাচ্ছি কেন ইলেকশনের জন্যই তো। বিগত কিছু কাল যাবৎ যে অনিশ্চয়তা এবং অস্থিরতা বিরাজ করছিল তার একটা অবসান ঘটবে এবং এই জাতি ঐক্যবদ্ধভাবে আগামী গণতন্ত্রের পথে অগ্রসর হতে সক্ষম হবে। সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে যেন তেন ভাবে নয়, বরং অর্থবহ নির্বাচনের কথা বলছেন তারা। আমরা বাংলাদেশের ভবিষ্যৎটাকে চিন্তা করছি যে সংস্কারের মাধ্যমেই একটা নির্বাচন হোক, যে নির্বাচনে মানুষ যাকে ম্যান্ডেট দিবে তারা ক্ষমতায় যাবে। যেন তেন একটা নির্বাচন চাচ্ছি না, সংস্কার আমরা চাচ্ছি। সরকারের সদিচ্ছা, আমাদের সহযোগিতা, এই দুইটার মিলেই সংস্কার করাটা সম্ভব। জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচন হলে গভীর সংকট তৈরি করবে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাস্ট ক্ষমতার লোভে চেয়ার দখলের প্রক্রিয়া রয়েছে, যেটা মনে করি বাংলাদেশের গণ অভ্যুত্থান 18 কোটি মানুষের সাথে একটা প্রতারণার শামিল। এই জন্য সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায়তারা করছে। একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিং করে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। সরকারের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে দলটি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা এখন কেটে যাওয়া উচিত। ওবায়দুল রশিদ জানাচ্ছেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক শেষে জানা গেছে, রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংস্কার, বিচার ও সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে হবে, সেখান থেকে তিনিও তার অবস্থান পরিবর্তন করে তিনি ফেব্রুয়ারিতে আসতে রাজি হয়েছেন এবং সেটা তারেক রহমান সাহেব সেটা স্বাগত জানিয়েছেন। এটা রাজনীতির জন্য একটা বর্তমান অবস্থায় অত্যন্ত ইতিবাচক এবং এই যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল নির্বাচনকে ঘিরে, নির্বাচন কবে হবে না হবে, আদৌ হবে কিনা এটা নিয়েও কেউ সংশয় প্রকাশ করছিলেন, সেই অনিশ্চয়তা এখন কেটে যাওয়া উচিত। ঐক্যমতের ভিত্তিতেই জুলাই সনদ ও সংস্কার করতে হবে বলে যৌথ ব্রিফিংয়ে বিএনপি তাদের অবস্থান তুলে ধরে। নিঃসন্দেহে বাংলাদেশের সব মানুষই গণতন্ত্র চান, তো গণতন্ত্রের জন্যে এখন থেকেই নির্বাচনের উপযোগী পরিবেশ গড়ে তোলা, সংস্কার কার্যক্রমগুলো দ্রুত এগিয়ে নেওয়া, বিচারের প্রক্রিয়া নিঃসন্দেহে আইনগত বিষয়, সেটা আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে, সেটাকে কোনোরকম কেউ যাতে হস্তক্ষেপ না করে এবং সুন্দরভাবে যদি বিচার প্রক্রিয়া এগিয়ে যায়, সেটাতে আমরা মনে করি যে এটা খুবই যৌক্তিক সময়। কোথায় হয়েছে তার ভিত্তিতে বৈঠককে বিচার করা উচিত নয় বলেও জানান বিশ্লেষকরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার যখনই নির্বাচন চায় তখনই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব ও এপিবিএন কার্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এপিবিএন, থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না, তবে এপিবিএন এর মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না, বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে। তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্ট ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবে। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষের ঢলে সকাল থেকে সিরাজগঞ্জ টাঙ্গাইল অংশে যমুনা সেতুর দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়, তবে বিকেলে তা কিছুটা স্বাভাবিক হয়েছে। অন্যদিকে শিডিউল বিপর্যয় ছাড়াই সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে আসছে। করোনা সংক্রমণ এড়াতে অল্প কিছু যাত্রীকে মাস্ক পরে ভ্রমণ করতে দেখা গেছে। সাদি মাহমুদ জানাচ্ছেন। পবিত্র ঈদুল আজহার 10 দিনের লম্বা ছুটি শেষ। ছুটির শেষ দিনে তাই ঢাকায় ফেরা মানুষের ঢল। উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীদের সিরাজগঞ্জে লম্বা জ্যামে পড়তে হচ্ছে, দীর্ঘ সময় বাসে কাটাতে হচ্ছে তাদের। তীব্র গরমের মধ্যে সড়কপথে পরিবহন সংকটের অভিযোগ যাত্রীদের, সেই সাথে অতিরিক্ত ভাড়া চাওয়ায় ভোগান্তির মধ্য দিয়েই ফিরতে হচ্ছে নগরবাসীকে। এখানে বাসের মধ্যে আপনার যে সিট ছাড়াও আবার এরা টুল নিয়ে বসাইছে, সব দিক দিয়ে মানে আমাদের কষ্ট দিচ্ছে। আমরা রাজশাহী থেকে আইছি, আমাদের ভাড়া লোকালে 400 টাকা আছে, তো আমাদেরকে 700 টাকা নিচ্ছে, বলছে সিটিং সার্ভিস, কিন্তু উনি লোকাল হিসাবে জায়গা জায়গা ব্রেক করছে, দাঁড়ায় যাত্রী নিয়েছে। বর্তমানে ভাড়াও বেশি নিতে আছে, গ্যাদারিংও বেশি করে, আর যাত্রী মনে করেন ওভারলোড লয় সব গাড়িতে, লঞ্চে, যে জায়গায় 500 টাকা নেয় 700। বাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়া বাসগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখা গেছে। অনেকে আবার পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকার বাইরে যাচ্ছেন, ফলে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার দুই দিকের রাস্তায় যাত্রীদের প্রবল চাপ। ঈদের ছুটি পাই নাই, এই জন্য আজকে ছুটি পাইলাম, আজকে দেশে যাইতেছি। না, ঈদের ছুটি হয়নি, কন্ট্রাকশনের কাজ করি তো, সবাই এসে গেছে, এখন আমি মানে ছুটি পেয়েছি। এখন যাচ্ছি, দিনাদা ছিলাম, সে দিনাটা ক্লিয়ার করলাম, এই কারণেই যাচ্ছি এখন ঈদের পর। তবে ট্রেনে ফেরা যাত্রীরা সময় মতো ভোগান্তি ছাড়াই ফিরছেন। করোনার সংক্রমণ প্রতিরোধে বেশিরভাগ যাত্রীকেই মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
দেশে ডেঙ্গুতে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 169 জন। এর মধ্যে বরিশাল বিভাগে 101 জন, চট্টগ্রামে 28 জন, ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগে 5 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 19 জন, উত্তর সিটিতে 16 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। দেশে নতুন করে একদিনে 7 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঢাকায় 4 জন, চট্টগ্রামে 3 জন। নমুনা পরীক্ষা করা হয় 139 জনের। শনাক্তের হার 5%। মোট শনাক্তের হার 13%। 2.5 বছর পর দেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 5 জুন দেশে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর এর মধ্যেই আরও 2 জন রোগীর মৃত্যু হয়েছে। সাথে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে রয়েছে করোনা টেস্টের কিট সংকট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদ জানাচ্ছেন। চট্টগ্রামে গত 1 সপ্তাহে 8 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে কোভিড পরীক্ষার মাধ্যমে এসব রোগী শনাক্ত হয়। এদের 3 জনকে কোভিড ডেডিকেটেড চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার কিট পৌঁছায়। রবিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড পরীক্ষা করার কথা জানান সিভিল সার্জন। সরকারিভাবে টেস্ট আগামীকাল থেকে শুরু হবে। আমরা পর্যাপ্ত কিট এবং আরটিপিসিআর কিট পেয়েছি। আমরা দ্রুত শুরু করে দেব এবং জনগণকে বলবো ভয় পাওয়ার কিছু নাই। বরিশাল বিভাগে 2টি মেডিকেল কলেজ হাসপাতাল, 6টি সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য উপকরণের সংকট রয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যেই করোনার কর্নার চালু করা হয়েছে বলে জানান হাসপাতালের উপপরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি হেলথের নির্দেশে সর্বদা অ্যালার্ট আছি, আমরা প্রস্তুত আছি। আমাদের করোনা ওয়ার্ড, আমাদের স্টাফ আমাদের অ্যালার্ট আছে। বরিশাল বিভাগের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইসোলেশনের ব্যবস্থা চালুর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল সদর হাসপাতাল ও ভোলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষার কিট সহ সব উপকরণ শিগগিরই পৌঁছবে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। অধিকতর হারে সব হাসপাতালগুলো একদিনের মধ্যে চালু করব। কিটকে এই মুহূর্তের জন্য, কারণ অধিদপ্তর থেকে কিট পেয়ে গেছি, আজকালকের মধ্যে সব হাসপাতালগুলো পৌঁছে যাবে, তো কিট সংকট নাই। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকারে বাড়ছে। এবছর জানুয়ারি থেকে 13 জুন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 5 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন 1705 জন ডেঙ্গু রোগী। বরগুনা জেনারেল হাসপাতালে শনিবার বেলা 1টা পর্যন্ত মোট 74 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মশা বংশবৃদ্ধির যে জায়গাগুলোকে সেগুলো ধ্বংস করার জন্য আমাদের যে পৌরসভার কার্যক্রম কিংবা অন্যান্য কার্যক্রমগুলো সেটা আমাদের আশানুরূপ সম্পন্ন হয় নাই, বিদায় আজকে রোগী সংখ্যা এতটা বেশি। ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির জন্য প্রশাসনের মশা নিধন অভিযানের গাফিলতিকে দায়ী করছেন নাগরিকরা। আল মুকসিদ, চ্যানেল আই। সুস্থ ধারার সঙ্গীত চর্চায় উৎসাহ যোগাতে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসর অনুষ্ঠিত হয়েছে। সঙ্গীতের বড় এই আসরে 19টি ক্যাটাগরিতে অবদান রাখা সঙ্গীত শিল্পীদের পুরস্কৃত করা হয়। আজীবন সম্মাননায় ভূষিত করা হয় নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে। সঙ্গীতের এই মহাযজ্ঞ এগিয়ে নিতে আগামীতে সবাই এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। জাকিয়া আক্তার জানাচ্ছেন। শিল্পীদের উপস্থিতিতে মুখরিত হয় তারা ঝলমলে রাত। নজরুল সঙ্গীতে অবদানের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে এবছর আজীবন সম্মাননা পেয়েছেন 21 পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। চ্যানেল আই সত্যি সত্যি হৃদয়ে বাংলাদেশ বলে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, সুস্থ সঙ্গীত চর্চাকে এগিয়ে নিতে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের সম্মানিত করতেই এই আয়োজন। সেরা কণ্ঠ, খুদে গানরাজ এর মধ্য দিয়ে আজকে বাংলাদেশে সঙ্গীতের এই প্রজন্মের একটা বিকাশ ঘটেছে। আয়োজনটির মধ্য দিয়ে আমরা সঙ্গীতের বিভিন্ন শাখা যারা কীর্তিমান আছেন তাদের সবাইকে সম্মানিত করেছি। এর জন্য চ্যানেল আই নিজেই সম্মানিত হচ্ছে। এবছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে 19টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী এটিএম জাহাঙ্গীর, শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী তরিক মৃধা, চলচ্চিত্র গানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী রিয়াদ, শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ, শ্রেষ্ঠ গীতকার হয়েছেন আসিফ ইকবাল।
অনলাইন ভিউ ক্যাটাগরিতে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী শারমিন রমা, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী সাব্বির নাসির, ছায়াছবির গানের শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী বালাম কোনাল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, আধুনিক গানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কর্নিয়া, শ্রেষ্ঠ সুরকার মেহেদি, শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ দ্বৈত শিল্পী সাব্বির জামান আফরোজা রূপা, নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ, শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রুব স্টেশন, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও রেজাউল করিম কাজল ও শ্রেষ্ঠ ব্র্যান্ড আর্টসেল। সাদি ভাইয়ের কাছ থেকে পুরস্কার নিচ্ছি, এটা অনেক অনেক বড় প্রাপ্তিযোগ। দীর্ঘ 50 বছরের আমার সঙ্গীত জীবনে অন্তত 40 বছর পেশাগতভাবে আমি আছি। আমাকে এই সম্মাননার যোগ্য মনে করবার জন্য আই ফিল রিয়েলি হ্যাপি। প্রহেলিকার জন্য মেঘের নৌকা গানটার জন্য আমি পুরস্কার পেলাম। এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়াতে নিশ্চয়ই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সবার সাপোর্ট পেয়েছি, এর জন্য আমরা অনেক হ্যাপি। এবারের আয়োজনে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশেষ ক্যাটাগরিতে নিনু বিল্লা ও গাজী আব্দুল হাকিমকে পুরস্কৃত করা হয়। মিউজিক অ্যাওয়ার্ডে ভিন্ন ধারায় দর্শকদের মাতিয়েছে ওয়াসাবির ফ্যাশন শো। মিউজিক অ্যাওয়ার্ডের আসর থেকে চ্যানেল আই সেরা কণ্ঠ 2023-এর চূড়ান্ত 13 প্রতিযোগীদের মধ্যে সেরাদের সেরা 4 জনকে বিজয়ী করা হয়। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সহযোগী হিসেবে ছিলেন বিকাশ, দেশবন্ধু গ্রুপ, ঢাকা ব্যাংক, রয়্যাল এনফিল্ড, পিউলি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ও ওয়াসাবি সহ অনেকে। এটা ডেফিনেটলি আমার জন্য একটা বড় একটা সম্মান যে আমি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। চ্যানেলকে আমি অনেক স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য। প্রায় 2 ঘন্টার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের চোখ ধাঁধানো অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন জনপ্রিয় উপস্থাপক অপু মাহফুজ ও দীপ্তি চৌধুরী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বরিশালে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির উদ্বোধন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বর্ষা মৌসুম জুড়ে বৃক্ষরোপণ ও সংরক্ষণেও কাজ করবে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লাবের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। সাইদ পান্থর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যার সমাধানে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় সারা দেশের সবুজ বেষ্টনী তৈরিতে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে বৃক্ষরাজি আমাদের চারপাশে আছে তাদের কিন্তু অবশ্যই আমাদের যত্ন নিতে হবে। কেন? কারণ এরা আমাকে যেমন ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, তার সাথে অক্সিজেন দিচ্ছে, কার্বনকে শুষে নিচ্ছে এবং একটি পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে সারা বছর অক্সিজেন দিচ্ছে। এটা বিশাল ব্যাপার কিন্তু। সুতরাং আমরা এই বৃক্ষ যত বেশি লাগাবো ততই কিন্তু আমরা উপকৃত হব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে। সুতরাং আসুন আমরা সবাই বৃক্ষরোপণ করি এই বর্ষায় এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। উপজেলা পরিষদ চত্বর ও চরকাওয়া ইউনিয়নের দিনারের পুল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। এবছর আমরা চাই যে আরও দ্বিগুণ আকারে বৃক্ষরোপণ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা মানবকুলকে বাঁচানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রকৃতি ও জীবন ক্লাব যে প্রোগ্রামটা করতেছে এটা অবশ্যই বন বিভাগ থেকে সাধুবাদ জানানো হয়। প্রকৃতি ও জীবন ক্লাব যদি বনায়নের সাথে সম্পৃক্ত থাকতে চায় আমরা সবসময় তাদের পাশে আসি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। আমরা আরও মানুষকে সাথে নিয়ে গাছ লাগাতে চাই এবং গাছের গুরুত্ব বোঝাতে চাই। আমাদের জীবনের সঙ্গে গাছের যে ওতপ্রোত সম্পর্ক সেটা মানুষকে বোঝাতে চাই। এই বিশ্ব মানব সভ্যতাকে বাঁচাবার জন্য অবশ্যই গাছকে আমরা যত বেশি ভালোবাসবো
যত্ন করব এবং গাছ নিধন না হয় এদিকে আমরা খেয়াল করব। প্রকৃতি যখন ধ্বংস করছে, মানুষ পাহাড় কাটছে, গাছ কাটছে, বন উজাড় করছে, বালি উত্তোলন করছে, ঠিক সেই সময় আমাদের এই আন্দোলনটি ব্যাপক সাড়া ফেলেছে মানুষের মধ্যে। পরিবেশ ও প্রকৃতির উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চাঁদপুর সদরের শাহতলীতে পরিত্যক্ত 3.5 একর জায়গায় দৃষ্টিনন্দন ও দুর্লভ ফলের এক বাগান গড়েছেন সাংবাদিক হেলাল উদ্দিন। দেশি বিদেশি নানা জাতের ফল গাছে সাজানো তার বাগানটি নদী কেন্দ্রিক এলাকায় নতুন করে ফল চাষের নতুন এক সম্ভাবনা সৃষ্টি করেছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। চাঁদপুরের ডাকাতিয়া নদীর পার, এখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছে গাছে শোভা পাচ্ছে বাহারি রঙের আম। উদ্যোক্তা হেলাল উদ্দিন গত 4 বছর যাবৎ এই ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামে বিচিত্র ফলের বাগান গড়ে তুলেছেন। প্রচলিত যেসব ফসল বাংলাদেশ হচ্ছে, আমি এখানে কোনো ওই ফসল নাই আমার এখানে। আমি সম্পূর্ণভাবে বিদেশের বিভিন্ন সোর্স থেকে, বিশ্বের বিভিন্ন ক্লাইমেট থেকে, বিভিন্ন আবহাওয়া থেকে, শীত প্রধান হোক গ্রীষ্ম প্রধান হোক, আমি সায়েন্স সংগ্রহ করি, আমি এনে এখানে সাকসেস হওয়ার চেষ্টা করি। 57 জাতের বিদেশি আম গাছে ভরা এই বাগানটি যেন এক ফলের সংগ্রহশালা। বিদেশি জাতের আম সফলভাবে দেশের মাটিতে ফলাতে পারা উদ্যোক্তার সবচেয়ে বড় পাওয়া। এটা লেট ভ্যারাইটি, খুবই মিষ্টি, পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট আমের মধ্যে এটা জাম্বু চাকাপাত, জাম্বু চাকা। এই যে আলফানসো সবচেয়ে দামি আম, মধুর মতো মিষ্টি। এটা একটা সাউথ আফ্রিকার আম, আঙ্গুর আম। এটা অস্ট্রেল, এটাতে এক বোটাতে অনেক ধরবে। বাণিজ্যিকভাবে বাংলাদেশে কোনটাকে আপনি সম্ভাবনা মনে করছেন? আমি অস্ট্রেল কিনা করবো, ব্ল্যাকস্টোন। ব্ল্যাকস্টোন কোথাকার এটা? এটা আমরা জানি সাউথ আফ্রিকার আম। দেশে আম উৎপাদনে বৈচিত্র্য আনার ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা রাখবে এমন দাবি তার। এটা হচ্ছে একটা বাণিজ্যিক বাগান না, এটা জার্ম প্লাজম, এটা মানে পরীক্ষামূলক। প্রথম বছর আমি সফল হব না, আমি তখন করবো না। আমি দ্বিতীয় বছর আমার কি দাঁড়াচ্ছে বিয়ারিংটা, দ্বিতীয় বছর এটা ফলটা, মিষ্টতা, সাইজ সব কিছু মিলে আমি যখন হ্যাপি হব, তখন আমি কিছু সীমিত আকার কিছু আমি চারা বানাবো। পরিত্যক্ত ইটের ভাটার জমি প্রাণ ফিরে পেয়েছে। দেশি বিদেশি শত প্রজাতির ফল ফলাদি চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। বিশেষ করে 1/2 শতাধিক আমের জাতের পরীক্ষা নিরীক্ষা, গবেষণা এবং সফল উৎপাদন করে একটা পর্যায়ে এসে পৌঁছেছেন, যা ভবিষ্যতের বাংলাদেশের আম চাষকে অনেকটাই সম্প্রসারণ ঘটাবে। চাঁদপুরের শাহতলীর হেলাল উদ্দিনের খামার থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9:45 হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুরে জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইরানে হামলার জবাবে ইসরায়েলে 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে ইসরায়েলের 4 জন নিহত এবং 2 শতাধিক আহত হয়েছে। ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তবে ইসরায়েলে হামলা এখনই থামছে না বলে জানিয়েছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সুব্রত গাইন জানাচ্ছেন। ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, লেবাননের পর এবার ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে তেল আবিব। তেহরানে হামলার জবাবে শুক্রবার রাতে কয়েক দফা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। এমনকি নিরাপদ বাংকারে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরে গেছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর পাওয়া গেছে। ইরানকে নতুন হামলা চালানোর বিষয়ে হুঁশিয়ারি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাইজ। তিনি বলেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি সামরিক কর্মকর্তা। তিনি বলেন,
ইরানের হামলা চলতেই থাকবে। এর প্রতিক্রিয়া আগ্রাসনকারীদের জন্য যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে। প্রয়োজনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। ইসরায়েলের প্রতি আর কোনো দয়া প্রদর্শন করা হবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে চলমান সংঘাত বন্ধে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। সুব্রত গাইন, চ্যানেল আই। নিটোল টাটা বিশেষ সংবাদ। সুন্দরবনের দুটি এলাকা থেকে হরিণ শিকারের মোট ১৩৫টি ফাঁদ জব্দ করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনের ভেতরের হুলার ভাড়ানি সংলগ্ন পাশের খালে অভিযান চালায় বন প্রহরীরা। এ সময় ওই এলাকা থেকে হরিণ শিকারের জন্য পেতে রাখা ৮২টি ফাঁদ জব্দ করে অভিযানকারীরা। আর নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫৩টি ফাঁদ জব্দ করা হয়। পরে তা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সঙ্গে বেড়েছে সোনার দামও। শনিবার সকালে বিশ্ববাজারে আউন্স প্রতি সোনার দাম বেড়েছে $৫৪.০২ বা ১.৬০%। ফলে সোনার দাম উঠেছে $৩,৪৩৩.৪৭। একই সঙ্গে বেড়েছে রূপার দাম। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে শুক্রবার বিশ্ববাজার স্পট মার্কেটের সোনার দাম ০.৯% বেড়ে দাঁড়ায় আউন্স প্রতি $৩,৪১৭.১০। ফলে চলতি বছরের এপ্রিল মাসে সোনার দাম যে আউন্স প্রতি $৩,৫০০ উঠে রেকর্ড স্পর্শ করেছিল, এখন আবার তার কাছাকাছি পৌঁছে গেছে। এরই সাথে সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে ২৭ বছর পর আইসিসির ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা। লর্ডসের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালো প্রোটিয়ারা। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডনে ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ও তারেক রহমানের সঙ্গে বৈঠক। লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে, মনে করেন বিএনপি নেতারা। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান। লন্ডন বৈঠককে ইতিবাচক বলছে রাজনৈতিক দল ও জোটগুলো। জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ সংকটে পড়বে বলে এনসিপির দাবি। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৯তম আসরে ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা। সঙ্গীতের এই মহাযজ্ঞ এগিয়ে নেয়ার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। এবং চাঁদপুরে ৩ একর জায়গায় ৫৭ জাতের বিদেশি আমের সফল চাষ। নদী কেন্দ্রিক এলাকায় নতুন এক সম্ভাবনা সৃষ্টি। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ